সুপ্রিয় দর্শক, রেডিয়েন্ট কেয়ার চেতনায় নজরুল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আজীবন মানুষের মুক্তির কথা বলেছেন, শৃঙ্খল মুক্তির কথা বলেছেন এবং স্বাধীনতার জন্য তিনি প্রাণপাত করেছেন। কারাগার থেকে শুরু করে রাজপথ, এমন কোনো জায়গা নেই যেখানে নজরুল পদচারণা করেননি। শুধু সাহিত্য নয়, সাহিত্য যে জীবনের একটা অংশ, সাহিত্য যে একটা বড় রাজনৈতিক শক্তি, সেটাকে তিনি প্রমাণ করেছিলেন তার লেখনী দিয়ে, তার জীবনের দর্শন দিয়ে এবং তার কাজ দিয়ে। আজকে আমরা এই আয়োজনে যে প্রতিপাদ্য রাখতে চাই সেটি হচ্ছে নজরুলের রাজনীতি, রাজনীতির নজরুল। এই আলোচনায় আজকে আমাদের সঙ্গে যারা আছেন, যিনি গান করবেন, আমরা পরিচয় করে দিচ্ছি শুধু দর্শক। আমাদের সঙ্গে আছেন দেশের প্রখ্যাত কলামিস্ট, লেখক এবং আমাদের এই সময়ের রাজনৈতিক বিশ্লেষক জনাব আবু সাইদ খান। আমাদের সঙ্গে আছেন দেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পী মনিরা মনি। আর আজকে যারা বাজাবেন, তবলায় আছেন আমাদের সুলতান এবং কিবোর্ডে সজীব। আমরা এই অনুষ্ঠানটিকে নজরুলের রাজনৈতিক যে আবহ, সেই আবহের মধ্যে নিয়ে যাচ্ছি। প্রথমেই আবু সাইদ ভাইয়ের কাছে যাই। সাইদ ভাই, আপনি রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমাদের দেশে খুব খ্যাতিমান মানুষ, কিন্তু নজরুলের সময়ের যে রাজনীতি ছিল তার সঙ্গে নজরুল গভীরভাবে যুক্ত ছিলেন। নজরুলের নিজস্ব একটা রাজনীতি ছিল এবং নজরুলকে নিয়েও অনেক রাজনীতি আছে। তো নজরুলের রাজনীতিটা কী ছিল? নজরুল প্রচলিত অর্থে রাজনীতিবিদ ছিলেন না, কিন্তু তার চেতনায়, বিশ্বাসের গভীরে ছিল রাজনীতি। এবং সেই রাজনীতির দুটো দিক, একদিকে হচ্ছে স্বাধীনতা, আর একদিকে হচ্ছে জনমুক্তি, অর্থাৎ শ্রমিক, কৃষক, সাধারণ মানুষের মুক্তি। এবং নজরুলই উপমহাদেশের প্রথম ব্যক্তি যিনি সরাসরি স্বাধীনতা দাবি করেছিলেন। তার আগে কিন্তু ডোমিনিয়ন, তার আগে অটোনমি ইত্যাদি দাবি ছিল, স্বরাজের দাবি ছিল। কিন্তু নজরুল প্রথম স্বাধীনতার কথা বলেন। স্বরাষ্ট্ররাজ বুঝি না, স্বরাষ্ট্ররাজ বুঝি না, ভারতের এক পরমাংশ জায়গাও বিদেশিদের অধীনে থাকবে না, এই যে আওয়াজ, এটা তুলেছে প্রথম নজরুল তুললেন। প্রথম নজরুল। তার আগে অবশ্য হযরত মোহানি স্বাধীনতার কথা বলেছিলেন, উনি কমিটিতে তুলেছিলেন। অর্থাৎ তখন এলাহাবাদ যে অধিবেশন হয়, কংগ্রেস এবং মুসলিম লীগের যুক্ত অধিবেশন, সেখানে তিনি হযরত মোহানি, ওই যে চুপকে চুপকে রাত দিন সুবহানা ইয়াদায়, ওনার আসল নাম, উনি তো বড় কবি, তো উনি মোহানি নামে পরিচিত ছিলেন। তো উনি সেখানে স্বাধীনতার আওয়াজ তুলেছিলেন, কিন্তু সেটা বাইরে প্রকাশ হয়। কিন্তু গান্ধীজির কারণে সেটা কিন্তু পাশ হয় না, কেননা সেখানে ডোমিনেন্ট স্ট্যাটাসের এই বক্তব্য পাশ হয় এবং এজন্য তাকে জেল খাটতে হয়েছে 2 বছর। আর নজরুল তো তার এই ধূমকেতুতে এই বক্তব্য দেওয়ার পরে তো তাকে কারাগার থেকে আরম্ভ করে এমন কোনো দুর্ভোগ নেই যে তাকে পোহাতে হয়নি, এবং তাকে শেকল বেঁধে রাখা হতো। দীর্ঘ কারাবরণ, অনশনের মধ্যে দিয়ে তার স্বাস্থ্য ভেঙে গিয়েছিল। এবং বলা হয় যে প্রকান্তরে যে ইংরেজরা যে স্লো পয়জনিং করতো রাজবন্দীদের, নজরুলকে সেটা করা হয়েছিল এবং সেজন্য সে পরবর্তীকালে এই ধরনের তো ধারণা করা যায় এটা। তো আপনি কি মনে করেন যে নজরুলকে নিয়ে যে রাজনীতি হচ্ছে, সেই রাজনীতির শিকার যে নজরুল, সেখান থেকে কি আমরা নজরুলকে বের করে আনতে পারছি? না, নজরুল সবসময় রাজনীতি ছিল নজরুলকে নিয়ে, কেননা নজরুলকে নিয়ে শুরুতেই রাজনীতি ছিল। তো সেখানে নজরুলকে মুসলিম সমাজ গ্রহণ করেনি, তারা তাকে কাফের খেতাব দিয়েছিল এবং সেই সময় মোহাম্মদী, আজাদ, তারা নজরুলের বিরুদ্ধাচারণ করেছে। হিন্দুরাও তাকে গ্রহণ করেনি। কিন্তু বাংলা সাহিত্যে নজরুল হচ্ছে সেই কবি যিনি, যেমন ধরুন যে তখন দুই ধারায় বিভক্ত ছিল। মুসলমানদের সাহিত্য ছিল বটচলার সাহিত্য, অপরদিকে 19 শতকে যে বাংলা, আধুনিক বাংলা সাহিত্য। তো সেই আধুনিক বাংলা লেখকদের কাছে, সাহিত্যিকদের কাছে তো আরবি ফার্সি শব্দ ছিল হচ্ছে পেঁয়াজ রসুনের গন্ধ। নজরুল হচ্ছে সেই কবি যিনি পেঁয়াজ রসুনের গন্ধ মুখে নিয়ে বাংলা সাহিত্যের হিসেলে প্রবেশ করেছিলেন। অর্থাৎ তিনি বাংলা ভাষার যে দুটি ধারা, তার সমন্বয়ের জন্য এর আগে রবীন্দ্রনাথ এবং প্রমথ চৌধুরী চেষ্টা করেছেন, কিন্তু নজরুল এখানে বৈপ্লবাত্মক পরিবর্তন এনেছেন এবং সেটা অনেকটা তিনি সাকসেসফুল হয়েছেন, অনেকটা তিনি সফল হয়েছিলেন। এবং একই ব্যক্তি যিনি একই সঙ্গে হিন্দু দেবদেবী এবং মুসলিম নবী পয়গম্বরের নাম উচ্চারণ করেছেন এবং একই কবিতার মধ্যে একই কবিতার মিলাচ্ছেন। হ্যাঁ, এবং একই বিদ্রোহী কবিতার মধ্যে গ্রিক মিথ থেকে শুরু করে বৌদ্ধ ধর্মের পৌরাণিক কাহিনী, হিন্দু ধর্মের পৌরাণিক কাহিনী এবং মুসলিম, মানে সবকিছু মিলেই হচ্ছে
তার ইসে বিদ্রোহী কবিতা। এবং সারা বিশ্বের পুরাণের যে ঐতিহাসিক ক্যারেক্টারগুলো, কখনো ঐতিহাসিক কখনো পুরাণের ক্যারেক্টারগুলোকে তিনি একই ধারায় আনছেন, এনেছেন। এবং এখানে কোনো বাদ বিচার নাই, এখানে কোনো ধর্ম কিংবা সম্প্রদায় বিবেচ্য এবং বিষয় এত না। অসাধারণভাবে কবিতার সঙ্গে মিলে গেছে যে আবৃত্তি করতে আমরা প্রচণ্ড শক্তি পাই, তাই না? আপনাকে অনেক ধন্যবাদ। আমরা যাব মনিরা মনির কাছে। কোন গানটি শুনবো? আমি আজকে নজরুলের আধুনিক পর্যায়ের গান শোনাবো। এখন যে গানটি শোনাবো, গানটি আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়। শুনি আমরা। আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়, আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়, আমার কথার ফুল গো, আমার গানের মালা গো, কুড়িয়ে তুমি নিও প্রিয়, কুড়িয়ে তুমি নিও, আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়। আমার সুরের ইন্দ্রধনু রচে আমার ক্ষণিক তনু, আমার সুরের ইন্দ্রধনু রচে আমার ক্ষণিক তনু, জড়িয়ে আছে সেই রঙে মোর, জড়িয়ে আছে সেই রঙে মোর অনুরাগ আমিও, আমার কথার ফুল গো, আমার গানের মালা গো, কুড়িয়ে তুমি নিও প্রিয়, কুড়িয়ে তুমি নিও, আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়। মোর আখির পাতায় নাই দেখি রে আমার আখি জল গো, আমার আখি জল, মোর কণ্ঠের সুর অশ্রু ভারে করে টলমল গো, করে টলমল, আমার হৃদয়ে পদ্ম ঘিরে কথার ভ্রমর কেঁদে ফিরে, আমার হৃদয়ে পদ্ম ঘিরে কথার ভ্রমর কেঁদে ফিরে, সেই ভ্রমরের কাছে আমার, সেই ভ্রমরের কাছে আমার মনের মধু প্রিয়, আমার কথার ফুল গো, আমার গানের মালা গো,
কুড়িয়ে তুমি নিও, প্রিয় কুড়িয়ে তুমি নিও। আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়। অনেক ভালো লাগলো মনিরামণি, অসাধারণ গাইলেন আপনি এই গানটি। নজরুলের এই গানটি সবসময় আধুনিক অঙ্গের গানে নজরুল শ্রেষ্ঠ, বাংলা আধুনিক গানের প্রবক্তাই নজরুল, তাই না? অনেক ভালো লাগলো। আবু সাইদ খান, আমরা ছিলাম রাজনীতির নজরুল, নজরুলের রাজনীতি, কিন্তু একটা বড় জায়গায় নজরুলকে নিয়ে সবসময় রাজনীতি হয় এখনো পর্যন্ত। সেটা রবীন্দ্রনাথের সঙ্গে নজরুলের যে একটা বিতর্ক তৈরি করা হয়, এবং গোঁড়া সনাতনপন্থীরা, গোঁড়া মুসলমানরা, এরা সবসময় কেউ বলে নজরুল রবীন্দ্রনাথের চেয়ে অনেক বড়, কেউ বলে রবীন্দ্রনাথ নজরুলের চেয়ে বড়। এই জন্যে নানা রকম প্রতিষ্ঠান তৈরি করা হয় এবং সেখান থেকে নানা রকম উন্মাদনা আমরা লক্ষ্য করি। মূল্যায়নের চেয়ে উন্মাদনাটা বেশি। এই রাজনীতিটা কিন্তু সবসময় হয় এবং রাজনীতিবিদরাও কখনো কখনো এর সঙ্গে যুক্ত হয়। এটা ভ্রান্ত রাজনীতি। নজরুল রবীন্দ্রনাথকে মাথার উপর রেখেছেন, মাথার উপর রবি জ্বলছেন, এটা হচ্ছে তার উপলব্ধি। মাথার উপরে জ্বলেছেন রবি, নিতেই সোনার শত ছেলে। হ্যাঁ, তো এখন হচ্ছে এই উপলব্ধির জায়গায় তিনি সবসময় ছিলেন। নজরুল একসময় ক্ষুব্ধ হয়ে বড়র প্রীতি বালির বাঁধ লিখেছিলেন, এবং সেখানে তিনি বলেছেন যে কবিগুরু আপনার জানেন না, আপনার একজন সমালোচনা করায় আমি যুক্তির সানাইনি, আমি ইট ছুঁড়ে তার মাথাটাকে ফাটিয়ে দিয়েছিলাম। তো এতটা ছিল হচ্ছে রবীন্দ্র ভক্ত। তারপরেও যেমন খুন নিয়ে একটা বিতর্ক হয়েছিল, সে খুনটা হচ্ছে খুন দুই অর্থে, একটা হচ্ছে খুন করা অর্থে, হত্যা অর্থে, আর একটা হচ্ছে খুন মানে হচ্ছে রক্ত অর্থে। তো রক্ত অর্থে খুন ব্যবহৃত হতো, গ্রাম বাংলার মুসলিম সমাজে ব্যবহৃত হতো, নজরুল ব্যবহার করেছিলেন। কিন্তু রবীন্দ্রনাথের পাশের লোকেরা তাকে বুঝিয়েছিল যে জোর করে আরবি ফার্সি শব্দ ব্যবহার করতে। হ্যাঁ, উনি জোর করে বাংলা ভাষায় একটা ঢোকার চেষ্টা করেছেন। হ্যাঁ, খুন কিয়া খুনিয়া, তো এই রক্ত অর্থে। তো এটা নিয়ে উনি মনের খেদে উনি বড়র প্রীতি বালির বাঁধ লিখেছিলেন, এবং সেখানে উনি অনেক কিছুই বলেছেন, কিন্তু রবীন্দ্রনাথকে মাথার উপর রেখেছেন। অতএব এই বিতর্কের কোনো ব্যাপার নাই। আর একটা হচ্ছে রবীন্দ্রনাথ নজরুলকে স্নেহ যে ভালোবাসা দিয়েছেন, সেটা আর কেউ নয়, তাকে আধারের বাদ অগ্নিসেতু মানে এই আখ্যায়িত করেছেন, বসন্ত নাটক অগ্নিসেতু হ্যাঁ উৎসর্গ করেছেন। তো এই হচ্ছে বিষয়টা, এবং অনেকের সমালোচনা রবীন্দ্রনাথ জবাবও দিয়েছেন। তিনি বলেছেন যে নজরুলকে তোমরা সমালোচনা করো, কিন্তু আজকে যদি এই সময়ের কবি যদি আমি হতাম, তাহলে হয়তোবা আমিও একই ভাষায় কথা বলতাম, একই ভাষায় কবিতা লিখতাম। এই হচ্ছে বাস্তবতা। অতএব এইটা নিয়ে বিরোধটা খুবই কৃত্রিম বিরোধ, এবং এই বিরোধের কোনো অর্থ নেই। এবং কিছু গাল গল্প কিন্তু সমাজে আছে। একবার আমি নজরুল ইনস্টিটিউটে জয়েন করলাম, আমি গ্রামে গেলাম, বললো তুমি নাকি নজরুলে কাজ করছো, আমার গ্রামের লোকজন বলতেছে। তো নজরুল তো নোবেলটা পাইলো না, খালি জাহাজটা ছেড়ে দিল, সে তো জাতি পারলো না। এই ধরনের বিষয়টা রয়েছে। তো আর একটা হচ্ছে যে নজরুল তো তার জায়গায়, সে রবীন্দ্রনাথের জায়গায় ছিলেন, নজরুলের জায়গায় ছিলেন, এবং উনি তো বলেছেন বর্তমানের কবি ভবিষ্যতের নৈক নবী। উনি বুঝেছেন যে এই সময় হচ্ছে বিদ্রোহের এবং সময় হচ্ছে বিপ্লবের, এবং উনি কখনো এটা বলি যে কখনো কখনো উনি যেমন গান্ধীর সভায়, ফরিদপুরে গান্ধীর একটা সমাবেশে উনি গান্ধীর সামনে গিয়েছিলেন যে ঘোর ঘোর রে আমার স্বাদের চাল, এবং কবি জসিমউদ্দিন মজা করে বলেছেন যে সেই গান শুনে সে গান্ধী যেত হাসিয়া কুটি কুটি। তো আচ্ছা, কিন্তু উনি এই চরকার বিশ্বাসের জায়গায় থাকেন নাই। যেমন উনি যদি আমি বলি মৃত্যু খোদা উপন্যাসে উনি বলেছেন যে চরকা কেটে সুতা হয়, স্বাধীনতা আসে না, স্বাধীনতা হয় না। তার বিশ্বাসটা ছিল সেখানে, তিনি বিপ্লব চেয়েছেন। গান্ধীর অহিংস মতবাদ তিনি না এটা তিনি গ্রহণ করেন নাই, কিন্তু তিনি স্বাধীনতার প্রয়োজনে তিনি গিয়েছেন, তিনি কংগ্রেসের বড় বড় সমাবেশে তিনি বক্তব্য রেখেছেন, কিন্তু তার বিশ্বাস ছিল কুলিমুটি মজুরের মুক্তি, জনমুক্তির বিষয়টা তার স্বাধীনতা মানে দুটাই, একটা হচ্ছে দেশের স্বাধীনতা আর একটা হচ্ছে মানুষের স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা। নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন যে আমরা যখন কারাগারে যাব তখন নজরুলের গান গাইবো, যখন কারাগার থেকে বের হবো তখনও নজরুলের গান, যখন যুদ্ধে যাব তখনও নজরুলের গান গাইবো। তো এই যে তখনকার সবচেয়ে বড় নেতা তিনি এই কথা বলছেন। হ্যাঁ, সেটা তো বটেই। এবং তার প্রতিটা রাজনৈতিক সভায় তিনি আগে গান করতেন।
এবং তিনি ওই যে যদি আপনি বলেন যে তার যে ভাঙ্গার গান কারারই লৌহ কপাট, ওইটা তো তিনি সে বাসন্তী দেবী, অর্থাৎ যখন চিত্তরঞ্জন বসু জেলে গেলেন তখন তার স্ত্রী বাসন্তী দেবী বাংলার কথা সম্পাদনা করতেন। তখন নজরুলের কাছে কুসুমরঞ্জনকে পাঠিয়েছিলেন যে একটা কবিতা নিতে, তো নজরুল তাকে বসিয়ে রেখেই কিন্তু ওই ভাঙ্গার গানের মতো ওই কালজয়ী কবিতা তিনি লিখেছিলেন। এবং এখানে বোঝা যায় যে নজরুল কি তখন বললেন যে এরকম ব্যাপার যে বাসন্তী দেবীতে বলেছেন যে আপনি আমার বাসায় একবার যদি খেতে যান, তো তখন কুসুমরঞ্জন বলেছিল নজরুলকে আমি জিজ্ঞাসা করব বড়লোকের বাসায় তিনি খেতে যাবেন কিনা। অর্থাৎ নজরুল বড়লোকের সঙ্গে স্বাধীনতা সংগ্রামীদের সাথে সম্পর্ক ছিল, কিন্তু তিনি ছিলেন কিছু মুঠে মজুরের প্রতিনিধি, একেবারে গণমানুষের কবি, প্রান্তিক মানুষের কবি। তো নজরুলকে নিয়ে আমাদের কি রাজনীতি হওয়া উচিত? আমরা যে রাজনীতি করব নজরুলকে নিয়ে, আমাদের রাজনীতি এখন কি হবে নজরুলকে নিয়ে? নজরুল সবসময় প্রাসঙ্গিক। যখন লড়াই হয়, লড়াইয়ের ময়দানে মুক্তিযুদ্ধের সময় আমরা নজরুলকে পেয়েছি, এমনকি এই যে গণ অভ্যুত্থান হলো, জুলাই বিপ্লব, এই জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, সেখানেও নজরুল ছিলেন। নজরুল সর্বদাই আমরা ভাবতাম যে নজরুল মনে হয় মানুষের কাছে নেই, কিন্তু তরুণ ছাত্ররা নজরুলের গানই গাইলো। হ্যাঁ, সেটা সংগ্রামে উৎসবে সবসময় নজরুল আছেন, এমনকি প্রেমে দ্রোহে সর্বত্রই নজরুল বিরাজমান। অর্থাৎ নজরুলের রাজনীতি অনিঃশেষ। অনেক ধন্যবাদ আপনাকে। শুনি গান মনিরমণি। নজরুলের আরেকটি আধুনিক পর্যায়ের গান করব, এসো প্রিয় মনোরাঙায়। শুনেন। এসো প্রিয় মনোরাঙায়, ধীরে ধীরে ঘুম ভাঙায়, মম মাধবী মন দুলায় 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 মনোরাঙায়। এসো প্রিয় মনোরাঙায়, ধীরে ধীরে ঘুম ভাঙায়, মম মাধবী মন দুলায় 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 মনোরাঙায়। শোন পিউ পিউ ডাকে পাপিয়া, মোরে সেই সুরে ডাকো পিয়া পিয়া। পিউ পিউ ডাকে পাপিয়া, মোরে সেই সুরে ডাকো পিয়া পিয়া পিয়া। তব আদর পরশ ভুলায় 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 মনোরাঙায়। তব আদর পরশ ভুলায় 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 মনোরাঙায়। এসো প্রিয় মনোরাঙায়, ধীরে ধীরে ঘুম ভাঙায়, মম মাধবী মন দুলায় 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 মনোরাঙায়। যদি আর কাজে ভুলে রহি, চলে যেও না চলে যেও না হে মোর বিরোহী। যদি আর কাজে ভুলে রহি, চলে যেও না চলে যেও না হে মোর বিরোহী। দিও প্রিয় কাজ ভুলায় 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 মনোরাঙায়। দিও প্রিয় কাজ ভুলায় 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 মনোরাঙায়। এসো প্রিয় মনোরাঙায়, ধীরে ধীরে ঘুম ভাঙায়, মম মাধবী মন দুলায় 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 মনোরাঙায় মনোরাঙায় মনোরাঙায়।
এখন মনে হয় যে এই গানটা নজরুল এই সময় লিখেছেন, তাই না? নজরুল কখনো মানে পুরনো হবেন না, চিরায়ত থাকবেন আমাদের কাছে। অনেক ধন্যবাদ, ভালো হয়েছে গানটি। একদম শেষে চলে এসেছি। সাইদ ভাই, আপনি যদি বলেন যে আমাদের ভবিষ্যতে নজরুলকে নিয়ে আর কি রাজনীতি হতে পারে, আমরা কি ধরনের রাজনীতি হবে ভবিষ্যতে নজরুলকে নিয়ে? যখন সাম্প্রদায়িকতা থাকবে তখন সাম্প্রদায়িক শক্তি নজরুলকে করায়ত্ত করার চেষ্টা করবে। যখন কুপমণ্ডকতা থাকবে তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে তারা নজরুলকে ব্যবহার করবে, কিন্তু নজরুল সমস্ত কিছুর ঊর্ধ্বে তার অবস্থান। নজরুল যেমন ধরুন, নজরুল বাংলার কথা ভেবেছেন, এমনকি কিন্তু উনি বাঙালি জাতীয়তাবাদী ছিলেন না। তিনি বাংলার সমস্যার কথা উনি বলেছেন, এবং এও বলেছেন যে রামা এবং গামা এই দুটি হচ্ছে বাঙালি সত্য। রামা মানে হচ্ছে মারোয়াড়ি ব্যবসায়ীরা, আর গামা হচ্ছে মুসলিম বৈশক্তি, বাইরের যারা মুসলমান। তো এদের থেকে বাংলা, কিন্তু তিনি কিন্তু বাঙালি জাতীয়তাবাদী ছিলেন না। তিনি ভারতের স্বাধীনতার কথা বলেছেন, কিন্তু তিনি কিন্তু ভারতীয় জাতীয়তাবাদী ছিলেন না, তিনি ছিলেন আন্তর্জাতিকতাবাদী। এবং তার একটা কথা, যেমন ধরুন কৃষক নিয়ে, কৃষকের দুঃখ নিয়ে তো অনেকেই লিখেছেন, কিন্তু নজরুলের কৃষক কিন্তু কেবল বাংলার কৃষক না। যেমন উট্টে চাষি জগৎবাসী, ধরকষে লাঙ্গল, মানে জগৎবাসী, অর্থাৎ নজরুলের যে কৃষক এটা বৈশ্বিক কৃষক, এটা বাংলার কৃষক, এটা বাংলার বাইরে পৃথিবীর যেখানেই কৃষক হোক, আফ্রিকা, ইউরোপ, সব দেশে নজরুল। অতএব নজরুল কিন্তু বাস্তবে আন্তর্জাতিকতাবাদী ছিলেন, এবং এখানেই হচ্ছে নজরুল, অর্থাৎ নজরুল কালের সীমা অতিক্রম করে তিনি করেছেন। এবং সেই সময় আপনি ভাবতে অবাক লাগে যে বলশেবিক বিপ্লব হয়ে গেছে রাশিয়াতে, উনি করাচিতে বাঙালি পল্টনে যুদ্ধ করতে গেছেন, সেই সময় তিনি সেই সাহিত্যের সঙ্গে পরিচিত হয়েছিলেন। এবং তার গল্পে, যেমন এখানে তার বন্ধু কমরেড মুজাফর আহমদ বলেছেন যে যখন নজরুল প্রথম গল্প পাঠিয়েছিলেন সেখানে লাল ফৌজ শব্দটা ছিল, তো উনি ওইটাকে বদলে দিয়েছিলেন, কেন তখন লাল ফৌজ এটা হজম করাটা খুব কঠিন ছিল। অর্থাৎ নজরুল করাচিতে একজন সৈনিক, কি করে উনি সেই সময় বলশেবিক বিপ্লবীদের দেখছেন, হ্যাঁ, বিপ্লবীদের বিষয়টাকে তিনি মানে অন্তর্দৃষ্টি দিয়ে অনুধাবন করেছিলেন, তাই তো সাহিত্য পড়েছিলেন, যেটা তার পরবর্তীতে লেখায়, বিশেষ করে ব্যথার দান, সেখানে কিন্তু এইখানে বারবার কিন্তু এই বিপ্লবীদের এটা উঠে এসছে, এবং পজিটিভলি তিনি উঠে আসছে তার হেনা গল্পের মধ্যে। আপনার এবং একটা জিনিস আমার খুব ভালো লাগে সাইদ ভাই, যে নজরুল কমিউনিস্ট পার্টির সঙ্গে মিশেছেন গভীরভাবে, তাদের কিছু দর্শনও তিনি গ্রহণ করেছেন, কিন্তু কখনো তাদের সদস্য হননি এবং থাকতে পারেননি তাদের। না, নজরুল কাউকে আটকে রাখা সম্ভব ছিল না। নজরুল একই সঙ্গে দুটোই চেয়েছেন, তিনি ভারতের স্বাধীনতা, এবং যে সেই জন্য তিনি কংগ্রেস, স্বরাজ পার্টি সবার সঙ্গে মিশেছেন। অপরদিকে তিনি মুটে মজুরের জন্য করেছেন, যেটা লাঙ্গল সম্পাদনা করেছেন, মানুষের শোষণ মুক্তি চেয়েছেন। এই দুই জায়গায় হচ্ছে নজরুল। অনেক ধন্যবাদ আপনাকে আবু সাইদ খান, আপনি চমৎকার করে নজরুলের রাজনীতি নজরুলের কথা বললেন, এবং আমরা বিশ্বাস করি নজরুল মানুষের হয়ে থাকবেন। ধন্যবাদ মনিরা মনি, ধন্যবাদ সুলতান, ধন্যবাদ সজীব। শুধু দর্শক, রেডিয়েন্ট কেয়ার চেতনায় নজরুল অনুষ্ঠানে আজকে আমরা নজরুলের রাজনীতি নিয়ে আলোচনা করেছি, আমরা গান শুনেছি। আমরা জানি নজরুলের অনেক বিষয় আছে যেগুলো এখন অনালোচিত, নজরুল এখনও আবিষ্কারের অপেক্ষায় আছেন, এবং আমরা বিশ্বাস করি আগামী প্রজন্ম নজরুলকে নিয়ে নতুনভাবে ভাববে, তার গান, তার কবিতা, তার জীবন দর্শনকে নতুনভাবে জীবনে তারা প্রয়োগ করবে, এবং আমরা একটা অসাম্প্রদায়িক, একটা গণতান্ত্রিক বাংলাদেশ পাবো এই প্রত্যাশা করি। ভালো থাকবেন।